ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, যেটা আমার অনেক দিন ধরে আলাপ করার ইচ্ছে ছিল, আলাপ আলোচনা। এই যে দেখেন, যেভাবে বিশ্বে একটা যুদ্ধ আবহাওয়া শুরু হয়েছে, বাংলাদেশ কি পারবে এই যুদ্ধে দাঁড়াতে? বাংলাদেশ যদি নাই পারে এই যুদ্ধে দাঁড়াতে, তাহলে বাংলাদেশের অবস্থানটা কি হবে? আপনি যদি একটু ইতিহাসের দিকে ঘেঁটে দেখেন, এইরকম যে ছোট্ট ছোট্ট যুদ্ধ, এরপরে হচ্ছে বড় বড় রাষ্ট্রগুলো তাদের রাষ্ট্রের শক্তিমত্তা বা তাদের রাষ্ট্রের আরও শক্তি বাড়ানোর জন্য, বা তাদের সাথে যে অন্য বড় পরাশক্তির সাথে কনফ্লিক্ট, সেটা দেখানোর জন্য ছোট ছোট যে স্টেটগুলোকে দখল করে নেয়। যেটা আমরা অনেক আগে শুনতাম, এক রাজ্য আর এক রাজ্য, এক রাজা তার পাশের রাজ্যকে দখল করে নিয়েছে। ঠিক এরকম যদি আসলেই ইসরায়েল এবং ইরানের কনফ্লিক্টটা আবার বাড়ে, যদি ইসরায়েল আসলেই যুদ্ধবিরতি করে, এবং ইসরায়েল যুদ্ধবিরতি করবে, ইসরায়েলের একটা ইতিহাস আছে, এই ইহুদি জাতি তাদের প্রমিস বারবার ব্রেক আপ করে, এবং তারা আসলে এই ধরনের আর ইসরায়েলের হচ্ছে এই ধরনের যুদ্ধবিরতির ইতিহাস আছে। তাহলে আপনি তাহলে এই দিকে আসলে কি ঘটবে? যদি চায়না তাহলে তাইওয়ানকে দখল করে, যেমনটা রাশিয়া ইউক্রেনকে করেছে, তেমনটা ভারত বাংলাদেশকে করবে। ইট ইজ ট্রু। আপনি যতই প্রতিবেশী দেশকে বন্ধু ভাবেন, দেশ কখনো বন্ধু হয় না। বিশেষ করে প্রতিবেশী দেশ কখনোই বন্ধু হয় না। যেখানে তার সাথে ধর্মের মিল নেই, যেখানে ধর্মের প্রতি তার, ইসলাম ধর্মের প্রতি তার একটা ফোবিয়া আছে, ইসলাম ফোবিয়া, এবং ভূ রাজনীতির কারণে পাকিস্তানকে দমন করার জন্য, বা এই এশিয়াতে তার একটা দাদাগিরি স্বভাব ফলানোর জন্য বাংলাদেশ উপরে সে অ্যাটাক করবে। বাংলাদেশ কি দাঁড়াতে পারবে? এর উত্তর আপনার কাছে আছে। যদি রাজনীতিবিদ হয়, চায়ের দোকান থেকে শুরু করে রাস্তার টোকাই, মানে আমি জাস্ট কোনো সব পেশাকে আসলে অসম্মান করছি না, আমি বলছি আসলেই শিক্ষিত এবং ইন্টেলিজেন্ট ব্যক্তিদের রাজনীতির মাঠে দরকার। কারণ এই ভূ রাজনীতি, এই চায়ের দোকানদার, মানে চায়ের দোকান থেকে টোকাই উঠে এসে শুধু চান্দা চান্দা চান্দা, সে কখনোই বুঝবে না। তার কাছ থেকে আপনি এক্সপেক্ট করেন না আপনার স্টেটের সিকিউরিটি। ভূ রাজনীতি, তাকে তো কালকেই এসে ভারতীয় গোয়েন্দা সংস্থা র উইংস এসে এসে যদি তাকে একটা টাকার মোচা দেখায়, সে বিক্রি হয়ে যাবে। কারণ তার ভিতরে যে মেইন রাজনীতির যে মেইন দেশপ্রেম, ভূ রাজনীতি বোঝা, এইটা নাই। সে বুঝে তার বিপরীত দলকে পিটাও, মারো, তার যা মন চায় করো, টাকা নাও, চাঁদাবাজি করো, আর সবার একটা নিজের স্টোরি আছে, সেই স্টোরি দিয়ে না জনগণের সিম্পিতি নেয়। যেমন বিগত ক্ষমতাসীন দলের একটা 1971কে বিক্রি করা, বাপ বাপ জাতির পিতা, এই এই হাবিজাবি নিয়ে জনগণের অ্যাটেনশনটা ওই দিকে রাখছে। আসলে নিচে যে একটা রাষ্ট্রকে, এটা যে তার বাবার রাষ্ট্র, বাবার রাষ্ট্রকে যে ভালোবাসতে হয়। আমরা মেয়েরা কি করি সাধারণত? বাবার বাড়ি, বাবার জিনিস, এটা সম্পর্কে আমাদের ভালোবাসাটা অগাধ। আমরা দেখা যায় কি, এরকম একটা কথা শোনা যায়, শ্বশুরবাড়িতে এসে বাবার বাড়ির একটা কুত্তা দেখলেও আমরা আসলে তার জন্য আমাদের মায়া হয়, যেটা আমার বাবার বাড়ির। আসলে কি তার আছে? আসলে কি রাষ্ট্রটা সে শক্তিশালী করতে পারছে? রাষ্ট্র কখনো সাইজ, জনগণ দিয়ে রাষ্ট্র শক্তিশালী হয় না। তাহলে ইসরায়েল, যেটা আসলে রাষ্ট্র বলাই ঠিক না, দখলদার, এত শক্তিশালী হতো না। রাষ্ট্র শক্তিশালী হয় রাষ্ট্রের রাজনীতি ব্যক্তিবর্গ যারা রাষ্ট্র চালায় তাদের। খুব দুঃখ সহকারে বলতে হয় যে এই যে 24-এ যে গণ অভ্যুত্থান, এত মানুষের চোখ হাত পা, ভেবেছি এইবার মনে হয় দাঁড়াবে আমাদের রাষ্ট্রটা, কিন্তু দাঁড়ায়নি। এইবারও সেই পকেট ভরা টাকা, টাকা দেশ থেকে হয়তো পালিয়ে যাবে, ছুটে যাবে, দৌড়ে যাবে, সেই র উইংস তাদের ভিতরে, সেই 24-এর চেতনা বিক্রি, মুখে শুধু 24-এর চেতনা, কাজে কিছু না। দেশে কয়টা যুদ্ধ বিমান আছে? এখন আপনি বলবেন আমরা তো খেতেই পারি না, আমাদের যুদ্ধ বিমান দিয়ে কী হবে? কোনো একজন সেলিব্রিটি হয়তো পোস্ট দিয়েই ফেললো, এই গরিবের দেশের আবার যুদ্ধ বিমান।
কারণ আমরা তো সেলিব্রিটিকে ফলো করি, ওরা যদি গু খায় আমরাও গু খাবো। তাহলে আপনার বাসার দরজা প্লাস্টিক দিয়ে কেন বানান না? কালকেই আপনার দরজা প্লাস্টিক দিয়ে বানাবেন। দরজা কিন্তু ঠিকই লোহার দিয়ে বানান, তখন আর প্লাস্টিক কাগজ দিয়ে দরজা বানান না। কেন বানান না? প্রতিবেশীর ভয়ে? যাই হোক, প্রতিবেশী হোক অন্য দেশ হোক, যেভাবে বিশ্ব যুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে, যুদ্ধ খেলায় বাংলাদেশ অনেক পিছিয়ে। কারণ বাংলাদেশ ছলনাময়ী নারীর বন্ধু বন্ধু খেলার ভিতরে আটকে আছে। আর ছলনাময়ী নারীর ছিল ওই পদ্মা সেতু নামের যে উন্নয়নের নামে আটকে আছে। আবার আর একজন যে আপকামিং আসতেছে, তার যে চাঁদাবাজি টেন্ডারবাজি খেলায়ও বাংলাদেশ আটকে আছে। আর 24-এর যে চেতনা, যে ছোট ছোট ছাত্ররা আমাদের মনে এই যে বিভিন্ন ধরনের আশা জুগিয়েছিল, তারাও এখন নারী, মদ এবং টাকার চেতনা, অস্ত্র লাইসেন্সের চেতনায় ঘুমিয়ে আছে। বাংলাদেশের আর কিছু হইল না, তাদের মধ্যেও দেশপ্রেমটা আর দেখলাম না। কেউ বেচে 71, কেউ বেচে শহীদ জিয়া, কেউ বেচে 24, সবাই তার বেচা বিক্রিতে আছে। আর পয়সা কামানোর ধান্দা, তারপর বিদেশ চলে যাওয়া, বাস এই তো তাদের হচ্ছে রাজনীতির মূল উদ্দেশ্য। আর আপনারা হচ্ছেন সেই টোকাইদের, চাঁদাবাজি, দখলদারি, এদেরকে সাপোর্ট করেন আর তার টোকাইদেরকে ক্ষমতায় নিয়ে আসবেন। খুব থিঙ্ক অ্যাবাউট ইট। টোকাই এসে ওর সেন্স কতটুকু আছে, ও ভূ রাজনীতি কতটুকু বুঝে? ও তো টাকার কাছে বিক্রি, ও তো নিজেই রাষ্ট্রের ক্ষতি করতেছে। ওর কাছ থেকে আপনি কী আশা করেন? ও আপনার এলাকা উন্নয়ন করবে? ও আপনার রাষ্ট্র উন্নয়ন করবে? আফসোস, টোকাই আসলে এটা টোকাইয়ের দ্বারা আপনি এক্সপেক্ট করেন না। বাংলাদেশে সেই 71 ব্যাচে আমাদের এত যুদ্ধে মারা গেছে, আমাদের এত মারা গেছে, এই আমার জাতির পিতা, এই তোমার হ্যাঙের পিতা। ভাই, আপনার 71-এর পরে শিক্ষা হয় নাই? 71-এর পরে বারবার বলেন কেন এক কথা? নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ছে, নিরস্ত্র বাঙালির উপর। বাঙালি তো তখন নিরস্ত্র থাকাটাই তো স্বাভাবিক, কারণ বাঙালি তখন পাকিস্তানের স্টেট ছিল। এই বাঙালির কাছে অস্ত্র কোথায় আসবে? সেই বাঙালির হাতে আপনি কি অস্ত্র দিতে পারছেন? সেই বাঙালিকে কি আর্মি ট্রেনিং দিতে পারছেন? সেই বাঙালির জন্য কি আপনি আধুনিক মিসাইল কিনতে পারছেন? সেই বাঙালির জন্য কি আপনি আধুনিক যুদ্ধজাহাজ, আকাশ প্রতিরক্ষা কিনতে পারছেন? কিচ্ছু পারেন না। 71 বেচা 56 বছর খাচ্ছেন, অথচ 10 বছরের ভিতরে বহুত রাষ্ট্র উন্নত হয়েছে। 20-30 বছরের ভিতরে চায়না আজকে বিশ্বের তৃতীয় পরাশক্তি হয়ে গেল। আর যেখানে ভারত পৃথিবীর র্যাঙ্কিংয়ে 4 নাম্বার, শুধু জাতীয় প্রেম দিয়ে ভারতকে ঠেকাইতে পারবেন না। ভারতকে ঠেকাইতে হলে অস্ত্র লাগবে, প্রযুক্তি লাগবে, এবং দেশের ভিতরে ঘরের শত্রু বিভীষণ, এই যে যারা রয়্যাল উইংস পাতাইয়া রাখছে চলচ্চিত্র প্রেমী থেকে শুরু করে সব প্রেমীতে, এগুলোকে দূর করতে হবে। দেশেও একটা গোয়েন্দা সংস্থা আছে, ওইটার ব্যবহার করতে হবে, ওইটার ইউজ করতে হবে। ওইটা শুধু জনগণের উপরেই অপারেশন করার জন্য আর আয়নাঘর খুলে রাখার জন্য ওটার জন্ম হয় না, ওটা দেশকে নিরাপদ রাখার জন্য ওটার জন্ম হয়েছে। আসলেই কি পারছে? কিছুই পারে না। যে পাকিস্তানের আমরা স্টেট ছিলাম, আজকে 53 বছর ধরে, 52 বছর ধরে আমাদের শোনাচ্ছে আমরা একটা ভূখণ্ড পেয়েছি, আমরা একটা লাল সবুজের পতাকা পেয়েছি, আমরা এটা পেয়েছি, আমরা ওটা পেয়েছি। হ্যাঁ পেয়েছি, এটা ভূখণ্ডকে কয়েকটা বোম মেরে উড়াইয়া দিয়ে দেবে ভূখণ্ড। তারপর কী হবে? শুধু এরকম হাইলি ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, না আছে হসপিটাল, না আছে কিছু, চিকিৎসা দিতে পারবে না। গাজার অবস্থা দেখতেছেন? গাজার অবস্থা কোথায় যাবেন? এই ভূখণ্ডের ভিতরে এতটুকুন ভূখণ্ড পুরোটা ইন্ডিয়া সারাউন্ডিংস করে রাখছে, কোথায় যাবেন? যে ইন্ডিয়ার ইতিহাস আছে, হায়দ্রাবাদকে দখল করছে, সিকিমকে দখল করছে, জুনানগরকে দখল করছে, গোয়াকে দখল করছে, সেই ইন্ডিয়ার আবার ইতিহাস আছে তার তিব্বতের উপরে নজর ছিল। সেই ইন্ডিয়া কি বাংলাদেশকে ছাড়বে, যেখানে তার একটা গোপন স্ট্র্যাটেজিক প্ল্যান আছে অখণ্ড ভারত বানানোর? পারবেন কি দাঁড়াতে এই বাংলাদেশকে নিয়ে? না কত মানুষের রক্ত নিয়ে দাঁড়িয়ে থাকবেন যে নেন একটা গাঁজা দিচ্ছি আপনাদেরকে শুনিয়েছি না 17 বছর উন্নয়ন, আর একজন শোনাবে না, আর একজন এসে শোনাবে আজকে পলিথিন নির্মূল করছে, আজকে এটা নির্মূল করছে, কালকে এত টাকার হচ্ছে আগের দুর্নীতি ঢাকছে। আর এই বর্তমান সরকার কিন্তু আগেরটা ঠিক করতে করতেই ওনার দিন শেষ, কিন্তু রাষ্ট্রটাকে নতুন করে একটা শক্তিশালী রাষ্ট্র কায়েম করতে পারছে না। কোথায় যাব আমরা? আমরা না হয় কোথায় যাব? আপনারা যারা বিদেশে পালাচ্ছেন,
যখন তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে ওইসব দেশ সিকিউর হবে না। দেখেন না ইরানে বাঙালিরা কীরকম আর্তনাদ করছে, আমাদেরকে নিয়ে যান। লেবাননে বাঙালিরা কীভাবে আর্তনাদ করছে, আমাদেরকে নিয়ে যান। হ্যাঁ, আপনারা এদেশের টাকা নিয়ে বিদেশে যাই পালাইয়া আরামে থাকবেন, যখন বিশ্বযুদ্ধ লেগেই যাবে ওই দেশে কি থাকতে পারবেন? ওখান থেকেও আর্তনাদ করে বাংলাদেশে আসতে হবে। আর বাংলাদেশের যদি এই পর্যায়ে হয়, যাবেন কোথায়? ভাবেন একবার।